আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জানাবো ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ অষ্টম দিনে গড়ালেও হামলা পাল্টা হামলা চলছে পুরো দমে। এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে ১৩৩২ জন। ইরান ছাড়া জোরদার হামলায় লেবাননেও নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি বা যুদ্ধবিরতি হবে না। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। রাত হলেই যেন আক্রমণ বাড়ে যুদ্ধক্ষেত্রে। শনিবার রাতেও ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিশাল বিস্ফোরণ দেখা দিয়েছে। এর মধ্যে ইরানের ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে হাজারের বেশি। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, এমনকি ধ্বংস করেছে ৪৩টি ইরানি যুদ্ধজাহাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান। তিনি আরও বলেন, এরপর একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর তিনি ইরানকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করবেন। তবে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলও বেশ কিছু ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করার কথা স্বীকার করেছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরব জানিয়েছে, একাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তারা ধ্বংস করেছে। এছাড়া বাহরাইনেও নতুন করে হামলা হয়েছে। শুধু ইরানেই নয়, লেবাননেও জোরদার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে তারা হামলা চালাচ্ছে। দেশটির বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে ৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে দেশটির সীমান্ত অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেক বাসিন্দা। আব্দুল মালেক, আরটিভি। ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। কাতারে জ্বালানি আসা বন্ধ হয় বিপাকের সরকার। সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে উচ্চ মূল্যের এলএনজি। এতে রিজার্ভের ওপর বড় চাপ পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ তাদের। এছাড়াও দিয়েছেন অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানোর তাগিদ। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে বন্ধ রয়েছে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এতে মধ্যপ্রাচ্য নির্ভর বাংলাদেশের জ্বালানি খাতে বাড়ছে শঙ্কা। গ্যাস সংকটে দেশে বিদ্যুৎ উৎপাদনে চাপ বাড়ছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ 5টি সার কারখানা। দেয়া হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনাও। জ্বালানি সংকটে তৈরি হয়েছে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় স্পট মার্কেট থেকে বাড়তি দামে এলএনজি আমদানি করছে সরকার। পেট্রোবাংলা বলছে, মার্চে বড় ধরনের কোনো গ্যাস সংকট নেই। মধ্যপ্রাচ্য থেকে 6টি এলএনজি জাহাজ আসার কথা থাকলেও পাওয়া যাচ্ছে 4টি। বাকি 2টির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে। এদিকে মার্চে মধ্যপ্রাচ্য থেকে 2 লাখ মেট্রিক টন তেল আসার কথা থাকলেও এসেছে মাত্র 1 লাখ মেট্রিক টন। যদিও বিপিসি জানিয়েছে, চীন সহ 4 দেশ থেকে পরিশোধিত তেল সরবরাহ অব্যাহত থাকবে। অন্যদিকে এলএনজি সংকটের সুযোগে এলপিজির দাম বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা। জ্বালানির ডিসরাপশনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। যেই জ্বালানির ডিসরাপশন থেকে অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব পড়তে পারে। আমাদের ডলার রিজার্ভ, সেটার উপর একটা ব্যাপক প্রেশার পড়বে। আমরা একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ মোটামুটি প্রাথমিক স্থিতিশীলতা এনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। এখন যদি আবার রিজার্ভের উপর ব্যাপক চাপ পড়ে, তাহলে আমরা কিন্তু একটা ম্যাক্রো চ্যালেঞ্জে আবার নতুন করে ঢুকে যেতে পারি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস থেকে আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো জরুরি। মালয়েশিয়া, ব্রুনেই, এই সমস্ত দেশগুলোকে হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে এবং সেক্ষেত্রে সেই জায়গাটি বাংলাদেশ একটু দ্রুত, এখনই যদি আগামী যে কন্ট্রাক্টগুলো রয়েছে, কন্ট্রাক্টের আলোকে যে দেশগুলো থেকে তার সরবরাহ দরকার বা বাড়তি সরবরাহ দরকার, এই আলোচনাটি বাংলাদেশ আগে থেকে করে রাখতে পারে। এই নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান অনশোর এবং অফশোর অত্যন্ত দ্রুততার সহিত এই গ্যাস অনুসন্ধানের ব্লক যে অ্যালোকেশন,
এটা করতে হবে। দেশের জ্বালানির প্রায় 70% আমদানি নির্ভর, যার বড় অংশই আসে কাতার সহ মধ্যপ্রাচ্য থেকে। সর্দার রাজীব, RTV, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে এমন আতঙ্কে রাজধানী সহ বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড়। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। তবে সরকার বলেছে সংকট হবে না। পরিস্থিতি সামাল দিতে দ্বিগুণেরও বেশি দামে 2 কার্গো LNG ক্রয় করা হচ্ছে। এদিকে যানবাহনে দৈনিক তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার, যেখানে অকটেন বা পেট্রোল দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাস SUV জিপে 20 থেকে 25 লিটার এবং ডিজেল দৈনিক ট্রিপ প্রতি পিকআপ ও লোকাল বাসে 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার ভ্যান ও কন্টেইনার ট্রাকে 200 থেকে 220 লিটার নিতে পারবেন। এই মুহূর্তে রাজধানী বিজয় সরণির পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে সরকার যেই সীমা বেঁধে দিয়েছে সেই সীমা অনুযায়ী জ্বালানি সরবরাহ হচ্ছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। তানি আপনি দেখতে পাচ্ছেন ঠিক যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, শুধু এই পেট্রোল পাম্পটিতে নয়, রাজধানীতে যে কটি পেট্রোল পাম্পে আছে সবগুলোতে একই অবস্থা, একই রকম চিত্র, বাড়তি ভিড়। এবং এই ভিড়ের ফলে যারা অপেক্ষা করছেন, যাদের প্রয়োজন আছে, ন্যূনতম তেলের চাহিদা আছে, যিনি আজকে যানবাহনটি যেটি চালাচ্ছেন, বাহনটি সেটি চালানোর জন্য সেটুকু নিতেই তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ আমি যদি বলতে চাই যে একটি গাড়িকে দেখেছি আমরা 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করতে, আর মোটরসাইকেলগুলোকে 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে আমার পেছন সাইডগুলোতে দাঁড়িয়ে আছে। আমরা যদি একজনের সাথে, চালকের সাথে এখানে কথা বলতে চাই যে আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং আমি ফজরে শেহরিকে 6টা বাজে আসছিলাম, এখন 10টা বাজে। কেন এরকম মনে হচ্ছে? কতটুকু দিবে আপনাকে? আমি জানি না, সঠিক নেই নাই, এরকম শুরু হওয়ার পর থেকে আমরা শুনতে পাচ্ছি 10 লিটার মতন দিবে আমাদের। তেল নেই? আছে, কতটুকু আছে? আছে 20 লিটারের মতন। আমি শুনছিলাম আমরা একটা পাশাপাশি আমরা বাইক যারা রয়েছেন এখানে, মোটরসাইকেল যারা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? কতটুকু নেবেন? তেল আছে কি? আনুমানিক 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আমার ড্রাইভার রিজার্ভ চলতেছে, রিজার্ভে নিতেছে, এখন তেল না নিলে উপায় নেই। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই এখানে যারা দাঁড়িয়ে আছেন, যে তারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? মোটামুটি 1 ঘন্টার মতো হয়েছে আর কি। এখনও 2 লিটার মতো আছে, কিন্তু বাড়ি যাওয়ার জন্য হইলেও একবারে ট্যাঙ্কি ফুল করে নিতে হবে, এই জন্য দাঁড়ায় আছে। 2 লিটার বেশি তো দেবে না? না, আজকে তো ফুললি দিবে, কালকে থেকে 2 লিটার কার্যকর আছে। 2 লিটার। আর তাহলে তো বারবার নিতে হবে আর কি। আমরা আসলে শুনছিলাম যে এই যে বাহনগুলো দেখছিলেন যে মোটরসাইকেল এবং প্রাইভেট কার যে দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে প্রতিটি পেট্রোল পাম্পেই, তারা পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার ততটুকু পাচ্ছেন না। তবে দৈনিকভাবে ব্যবহার করার জন্য যতটুকু প্রয়োজন রেশনিং পদ্ধতিতে সেভাবে চালু রয়েছে। এবং সরকারের প্রতিমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী যিনি রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে কোনো সংকট হবে না। তবে আমরা এই আতঙ্ক এবং সৃষ্টি হয়ে যে চাপটি পড়েছে বাড়তি পাম্পগুলোতে, তবে তারা যারা বাহন চালক আছেন তারা মনে করছেন যে এটি সহসাই কেটে যাবে এবং যাদের প্রয়োজন সেটুকু নেওয়ার পরে হয়তো এই চাপগুলো ধীরে ধীরে কমতে থাকবে। তানি। জাহিদ, ধন্যবাদ আপনাকে। সরকারের বেঁধে দেওয়া নিয়মকে তোয়াক্কা না করে বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ রেখেছে দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আবার অনেক পাম্প খোলা থাকলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সকাল থেকেই এ চিত্র দেখা গেছে দেশের কয়েকটি জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে। এদিকে গাড়িতে ডিজেল পেট্রোল না নেয়ায় বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। স্থানীয় প্রশাসন মনিটরিং করলেও মানছেন না পাম্প কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম চকবাজার QC পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট দেখিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন?
তানি আসলে যেমনটি বলেছেন, মানুষের মধ্যে কিন্তু আসলে একটি গুজব তৈরি হয়েছে। সেই গুজবের কারণে কিন্তু আসলে চট্টগ্রামের যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করছে যারা তেল নিতে আগ্রহী তারা। তবে এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে আসলে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ আছে। এরপরও কিন্তু আসলে যারা ড্রাইভার রয়েছেন এবং যারা বাহক চালাচ্ছেন তারা কিন্তু আর আসলে তেল নেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় করছে। তবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিরিচি একটি চকবাজার একটি পেট্রোল পাম্পে। সেই পাম্পটিতে আসলে এখানে একটা সিস্টেম করে দিয়েছে, কার, মাইক্রোবাস, জিপকে অকটেন দেওয়া হচ্ছে 1500 টাকার এবং মোটরসাইকেলকে অকটেন দিচ্ছে কিন্তু আসলে 500 টাকার করে। তবে এখানকার যিনি জিএম রয়েছেন তিনি আমাদেরকে জানালো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ রয়েছে এবং তেলের কোনো সমস্যা নেই এবং তাদের তেলের যে জাহাজ সেটিও কিন্তু ইতিমধ্যে বন্দরে এসেছে। তেলের কোনো সমস্যা হবে বলে মনে করছে না। তবে গতকাল রাত থেকে অনেক গ্যাদারিং ছিল, প্রচুর ভিড় ছিল, যার কারণে কিন্তু সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি চট্টগ্রামের যেই পেট্রোল পাম্পগুলো আছে তার মধ্যে বেশিরভাগ পেট্রোল পাম্প কিন্তু ইতিমধ্যে তেল সরবরাহ কিন্তু বন্ধ করে দিয়েছে, যেহেতু তাদের গতকাল রাতে কিন্তু তাদের এই তেলের কিন্তু অনেকটা ঘাটতি দেখা দিয়েছে। সেই জন্য কিন্তু আসলে তারা তাদের যে পেট্রোল পাম্প রয়েছে সেগুলি বন্ধ করে দিয়েছে। আমরা একজন বাইকারের সাথে কথা বলবো, আসলে তিনি কত টাকা তেল নিতে আসছেন এবং তার মধ্যে কোনো কিছু শুনছে কিনা আমি একটু তার কাছে একটু জানতে চাইবো। আমরা কিন্তু আসলে একজন বাইকারের কাছে একটু জানতে চাইবো। আপনি তো তেল নিতে আসছেন, আসলে কোনো গুজব শুনছেন কিনা তেল সংকট কিংবা কোনো কিছু? সরকার বলেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, এরপরও কিন্তু আপনারা ভিড় করছেন কেন? বেসিক্যালি আমার তেলের লো লেভেল, তাই আমি তেল নিতে আসছি, গুজব শুনে আসি নাই। হ্যাঁ, তো আমার একমাত্র এক দাগেই আছে আর কি, হয়তো আমি 2 দিনে বেশি চালাতে পারবো না, যার জন্যই আসা। বেসিক্যালি আমি গুজব শুনে ওইভাবে আসি নাই, রিয়েল কথা। থ্যাংক ইউ। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই পেট্রোল পাম্পটিতে কিন্তু প্রচুর লম্বা লাইন, মোটরসাইকেল এবং কার, জিপ সবগুলো রয়েছে। প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা লাইন হয়ে গেছে ইতিমধ্যে। তবে এখানকার যিনি জিএম তিনি বলল যে তাদের তেলের কোনো সমস্যা নেই এবং তারা কিন্তু যতটুকু চাইবে গ্রাহক ততটুকু তাদেরকে দিতে পারবেন। তবে চট্টগ্রামের অন্যান্য যে পাম্পগুলো আছে সেগুলো অনেকটা বন্ধ বলেই জানা গেছে। তানি, এই ছিল পেট্রোল নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে উত্তরের বাণিজ্যিক শহর রংপুর ও পাবনার ঈশ্বরদীর ঈদ বাজার। আধুনিক সব ডিজাইনের পোশাকের সংগ্রহ নিয়ে সেজেছে বিপণী বিতানগুলো। তবে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে কাপড়ের আকাশচুম্বী দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। রংপুর নগরী জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, জেলা পরিষদ মার্কেট, সুপারমার্কেট ও অঞ্জন সহ শতাধিক অত্যাধুনিক শোরুমগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বর্ণিল সাজে। ছোট থেকে বড় সবার ঈদ বাজারে এবার সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে নিত্য নতুন ডিজাইনের ফিউশন পোশাকের। এদিকে বাজারে দেশি বিদেশি কাপড়ের সংগ্রহ নজর কাড়া হলেও সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার বাঁধ। তাদের দাবি মধ্যবিত্ত ও নিম্ন এর পরিবারগুলো বাজেটের সাথে সমন্বয় করতে হিমশিম খাচ্ছে। কালেকশন এবার ভালোই আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু দাম অনেক বেশি। জামা কিনতে আসছি, এখানকার জামাগুলো খুবই সুন্দর, মানে দাম অনুযায়ী আর কি আমাদের হচ্ছে না, একদম বেশি রেট চাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক যুদ্ধের প্রভাবে আমদানি ও কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় পোশাকের দামে কিছুটা প্রভাব পড়েছে। আসলে কোনো কিছুই আমাদের হচ্ছে না, এর কারণ হলো আলুর মধ্যে ধরা, সরকার চেঞ্জ, এদিকে বহির্বিশ্বে আবার যুদ্ধ শুরু। কাস্টমার এক দেখাতে পছন্দ হবে, কিন্তু সেভাবে আর কি কাস্টমার আমাদের এখনো হয় নাই। চাপটা আমরা মনে করতেছি যে বাড়বে খুব। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে রঙিন পোশাকে সেজেছে বাজার, জমে উঠছে ঈদের কেনাকাটা। আসন্ন ঈদ উপলক্ষে সব বয়সী মানুষের জন্য পোশাক সাজসজ্জার সামগ্রী পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। মানে আগুনের থেকেও বেশি দাম। একটা ছোট বোনের জামা নিছি, তার জামার দামে নিছি 5,500-এর ওপরে। আমরা যারা কিনতেছি পাইকারি, তারাও আমরা গত বছরের তুলনায় বেশি কিনতেছি। আমি আমার বোনের জন্য একটা নিলাম, সুন্দর হয়েছে। দাম সাশ্রয় আছে ভাইয়া, 3 থেকে ধরেন 3, 3.5 বাজেট করলে ভালো কিছু পাওয়া যায়। শপিং মলগুলোতে এখনও গত বছরের তুলনায় কিছুটা কম ভিড়ের দাবি করছেন কেউ কেউ। তবে সামনের দিনগুলোতে তা কয়েক গুণ বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। লিওন আজাদ, RTV। ঈদকে সামনে রেখে কর্মব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলোতে। ভোর থেকে রাত পর্যন্ত জামদানি, কাতান, বেনারসি সহ বাহারি শাড়ি তৈরি করছেন কারিগররা।
দামে কম, দেখতে সুন্দর আর পরতে আরামদায়ক হওয়ায় এখানকার শাড়ির কদর রয়েছে দেশ জুড়ে। তবে রং ও সুতার দাম বাড়ায় শিল্পটিকে টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কর্মচাঞ্চল্য বেড়েছে সিরাজগঞ্জের তাঁতিদের। শাড়ি বুননের যন্ত্রের খটখট শব্দে মুখর হয়ে উঠেছে জেলার সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুরের তাঁতপল্লীগুলো। বাজার ধরতে রাত দিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। প্রতিটি শাড়িতে আধুনিক ও শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে নানা বাহারি নকশা। দীর্ঘদিন পর কাজের চাপ বাড়ায় বাড়তি আয়ে খুশি শ্রমিকরা। আগে কাজ করতাম 6 ঘন্টা, এখন করি 8 ঘন্টা 10 ঘন্টা। ঈদ উপলক্ষে কাজের চাপ একটু বাইরে আছে, বাড়িতে ফ্যামিলি আছে, ঠিক আছে, তাদের জন্য একটু কেনাকাটা করতে হবো। এই জন্য বিভিন্ন ধরনের শাড়ি, জামদানি, কাতান, আবার আমাদের অঞ্চলে লুঙ্গি অথবা গামছা এগুলোও তৈরি হয়। ঈদ উপলক্ষে সারা বছরের সাথে আমাদের একটু সব বছরেই একটু ব্যস্ততা একটু বাড়ে। তবে শাড়ি তৈরির প্রধান কাঁচামাল রং ও সুতার বাড়তি দামে সীমিত লাভ হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। রং সুতার দামের কারণে আমরা পরন পরে বেশি, কিন্তু কাপড় বেচতে গেলে কম দাম, যার কারণে আমাদের অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। সরকার যদি এইটা পদক্ষেপ না নেয়, তাহলে আমার মতো আরো আমাদের এলাকায় যারা ক্ষুদ্র শিল্প যারা করে, তাঁতি যারা আছে, তাদেরও ব্যবসা বন্ধের পথে, অচিরেই তাদেরও ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে নানা উদ্যোগের কথা জানান তাঁত বোর্ডের লিয়াজু কর্মকর্তা। আমরা তাঁত বোর্ডের পক্ষ থেকে তাঁতিদেরকে আমরা লোন প্রদান করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। তৃতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন মত বিনিময় সভার মাধ্যমে তাঁতিরা যেন উৎপাদিত প্রোডাক্টটা সেল করতে পারে সেই ধরনের দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি। সিরাজগঞ্জের 9টি উপজেলার প্রায় 10 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে জড়িত। শিল্পটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। বগুড়া সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্ত্রী চয়ন রাজভর নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রাতে জমি নিয়ে একই গ্রামের আমিনুল ফকিরের সঙ্গে সংঘর্ষে জড়ান চয়ন রাজভর। সংঘর্ষের এক পর্যায়ে চয়নকে ছুরিকাঘাত করে আমিনুল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে শারমিন আক্তার রুমা নামের এক নারী নিহত হয়েছে। শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী রতন পলাতক রয়েছে। রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় তীব্র গ্যাস সংকটে নাকাল গ্রাহকরা। রাতের খাবার ও সেহরির সময় পোহাতে হচ্ছে ভোগান্তি। উচ্চবিত্তরা এলপি গ্যাসে কাজ সারলেও বিপাকে নিম্নবিত্তরা। সম্প্রতি বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেও মেলেনি কোনো সমাধান। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গ্যাসের চাপ কম থাকায় নারায়ণগঞ্জের কয়েক লক্ষাধিক মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর, রসুলবাগ, মিজমিজি, জালকুড়ি, কান্দাপাড়া, আমলাপাড়া, খানপুর সহ ডেমরা, শারুলিয়া ও পশ্চিম বক্সনগর বেশ কিছু এলাকায় গ্যাস সংকটের কারণে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। গ্যাস সংকটের কারণে বিকল্প হিসেবে আবাসিক এলাকাগুলোতে ব্যবহার হচ্ছে কেরোসিনের চুলা, সিলিন্ডার গ্যাস কিংবা কখনো লাকড়ি। দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা গ্যাস পেলেও মাস শেষে পরিশোধ করতে হচ্ছে পুরো বিল। আবার চড়া দামেও সহজে মিলছে না এলপিজি সিলিন্ডার। দুপুরবেলা গ্যাস আসে হালকা হালকা, পাক করে আবার অনেক সময় রাত্রে আসে, অনেক সময় রাতের 11টার পরে আসে। গ্যাস থাকে না, সকাল থেকে দুপুর পর্যন্ত বাচ্চা কাচ্চারা স্কুলে পাঠাইতে পারি না, আর সব নাস্তা কিনে না খাওয়াইতে হয়। রাত্রেবেলা মনে করেন 10টা 11টার পরে যে আসে, পাক করতে পারি না, কিছু না। আমাদের 3 সিট বাড়ি, আমরা 2-3টা রুম ভাড়া দিই। এই রুম ভাড়া দিয়ে সিলিন্ডার গ্যাস কিভাবে ভাড়াটিয়ারা ব্যবহার করব? আমরা চাই যেন গ্যাস ক্লিয়ার মতো আসে। অবৈধ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে, সুতরাং এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত যারা ব্যবহারকারী রয়েছে তাদের কষ্ট যাতে লাঘব হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি তিতাসকে অনুরোধ করব। এ বিষয়ে তিতাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কিছু বলতে রাজি হননি তারা। গ্যাস সংকট সমাধানে নতুন সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চান নারায়ণগঞ্জবাসী। আবরার মাহি, RTV। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি ঋণের 10,000 টাকা পর্যন্ত সুদ সহ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার।
ফলে দেশের প্রায় 12 লাখ কৃষক মোট 1,550 কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন। গত 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা ক্ষুদ্র অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না, তাদের কথা বিবেচনা করেই এই ছাড় দেওয়া হয়েছে। কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতকে চাঙা করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। এতে প্রান্তিক পর্যায়ের 12 লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। এবং দেশজুড়ে জমে উঠছে ঈদ বাজার। কাপড়ের আকাশচুম্বী দাম নিয়ে ক্রেতা মনে অসন্তোষ। সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলোতে বেড়েছে ব্যস্ততা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।